আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। ট্রাম্পের নেতৃত্বে গাজায় বোর্ড অফ পিস, নেই ফিলিস্তিনের সদস্য। পুতিন, পাকিস্তান রাশিয়া সম্পর্ক সত্যিকার অর্থেই পারস্পরিক লাভজনক। হুমকি মোকাবেলায় উত্তর আটলান্টিকে চালকবিহীন হেলিকপ্টার চালু করল যুক্তরাজ্য। লন্ডনে ইরানের দূতাবাসের ছাদে ওঠা বিক্ষোভকারী গ্রেপ্তার। তেহরানে পৌঁছার আগেই ধরা পড়ে বিপুল অস্ত্র, ভেস্তে যায় ইসরায়েলের পরিকল্পনা। মিয়ানমারে বিতর্কিত নির্বাচনে দ্বিতীয় দফার ভোটেও এগিয়ে সেনা সমর্থিত দল। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। ট্রাম্পের নেতৃত্বে গাজায় বোর্ড অফ পিস, নেই ফিলিস্তিনের সদস্য। গাজার অস্থায়ী শাসন ব্যবস্থা পরিচালনায় বোর্ড অফ পিসের সদস্যদের নাম ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তবে নির্বাহী সদস্যের তালিকায় নেই ফিলিস্তিনের কোনো প্রতিনিধি। শুক্রবার 16 জানুয়ারি হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ নাম ঘোষণা দেওয়া হয়েছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বোর্ডের প্রতিটি সদস্যকে গাজার স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি করে দায়িত্ব দেওয়া হবে। প্রসঙ্গত, বোর্ড অফ পিসের নেতৃত্ব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী সদস্যরা হলেন সাবেক ব্রিটিশ প্রেসিডেন্ট টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্যে বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কাতারের কূটনীতিক আলী আল থাওয়াদি। এছাড়া অ্যাপোলো ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গেব্রিয়েল। অপরদিকে গাজার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করবেন বুলগেরিয়ার কূটনীতিক নিকোলেভ ম্লাডেনভ। গাজায় স্থিতিশীলতার লক্ষ্যে টেকনোক্র্যাট প্রশাসনের তদারকি করবে এই বোর্ড। এর আগে বৃহস্পতিবার 15 জানুয়ারি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই পর্ষদ গঠনের ঘোষণা দেন প্রেসিডেন্ট। মূলত যুক্তরাষ্ট্রের এই শান্তি পরিকল্পনাটি গত অক্টোবরে কার্যকর হয় এবং বর্তমানে এটা দ্বিতীয় ধাপেরই অংশ। তবে গাজা ও সেখানে বসবাসরত 21 লাখ ফিলিস্তিনির ভবিষ্যৎ নিয়ে এখনও স্পষ্টতা নেই। যদিও প্রথম ধাপে হামাস ও ইসরায়েল গত বছরের অক্টোবরে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর আওতায় জিম্মি বন্দি বিনিময়, আংশিক ইসরায়েলি প্রত্যাহার এবং মানবিক সহায়তা বৃদ্ধি অন্তর্ভুক্ত ছিল। প্রসঙ্গত, 2023-এর 7 অক্টোবর শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৭১,২৬০ ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। পুতিন, পাকিস্তান রাশিয়া সম্পর্ক সত্যিকার অর্থেই পারস্পরিক লাভজনক। পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সত্যিকার অর্থেই পারস্পরিক লাভজনক এবং মস্কো পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখছে, এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাকিস্তানের রাশিয়া দূতাবাসের উদ্ধৃতি দিয়ে পুতিন বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে নিবিড় সহযোগিতা বজায় রাখছি। পাকিস্তান সাংহাই সহযোগিতা সংস্থার SCO এর পূর্ণ সদস্য, যা অর্থনৈতিক, প্রযুক্তিগত ও মানব সম্পদের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক সংগঠন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি বৃহস্পতিবার মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রদূত তিরমিজি এই উপলক্ষে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পাকিস্তানের জনগণের পক্ষ থেকে পুতিনকে শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। পুতিন পাকিস্তানকে রাশিয়ার ঘনিষ্ঠ অংশীদার হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন যে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমাগত বাড়ছে, বিশেষ করে ব্যবসা, কূটনীতি, শিক্ষা, কৃষি, ঔষধ শিল্প, রেলপথ, ইন্ধন, শিল্প, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমী নিষেধাজ্ঞার মুখে রাশিয়া যখন নতুন জ্বালানি বাজার খুঁজছে, ঠিক তখনই পাকিস্তান আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করে। এর ধারাবাহিকতায় 2023 থেকে পাকিস্তান রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি শুরু করে।
গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব জানান, তেল ক্ষেত্রে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে পাকিস্তান ও রাশিয়ার মধ্যে আলোচনা চলছে। আরআইএ বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই ক্ষেত্রগুলো রাশিয়ার শক্তির জায়গা। রাশিয়া যদি পাকিস্তানের সঙ্গে জ্বালানি ক্ষেত্রে চুক্তিতে সম্মত হয়, আমরা অত্যন্ত আনন্দিত হব। তিনি আরও জানান, দুই দেশ পাকিস্তানে আরেকটি স্টিল কারখানা স্থাপনের বিষয়টিও বিবেচনা করছে। হুমকি মোকাবেলায় উত্তর আটলান্টিকে চালকবিহীন হেলিকপ্টার চালু করল যুক্তরাজ্য। উত্তর আটলান্টিক সাগরে ক্রমবর্ধমান উত্তেজনা ও সাবমেরিন শনাক্তকরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথমবারের মতো পূর্ণ আকারের চালকবিহীন হেলিকপ্টার প্রোটিয়াস চালু করেছে যুক্তরাজ্য। শুক্রবার ১৬ জানুয়ারি ব্রিটিশ রয়্যাল নেভি এক ঘোষণায় জানায়, এই অত্যাধুনিক হেলিকপ্টারটি তার সংক্ষিপ্ত পরীক্ষামূলক উড্ডয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। প্রায় ৬ কোটি পাউন্ড বা $৮ কোটি ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি উত্তর আটলান্টিক ও গ্রিনল্যান্ড সংলগ্ন জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং ন্যাটো মিত্রদের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লিওনার্দো এই হেলিকপ্টারটির নকশা ও নির্মাণ কাজ সম্পন্ন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সেন্সর প্রযুক্তিতে সমৃদ্ধ এই হেলিকপ্টারটি মূলত সফটওয়্যারের মাধ্যমে আশেপাশের পরিবেশ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম। সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ পরিচালনা, সমুদ্র সীমায় টহল এবং পানির নিচে লুকিয়ে থাকা নৌযান শনাক্ত করার লক্ষ্যেই একে বিশেষভাবে তৈরি করা হয়েছে। লিওনার্দো হেলিকপ্টার্সের ব্যবস্থাপনা পরিচালক নাইজেল কোলম্যানের মতে, প্রোটিয়াস সমুদ্রপথে আকাশসীমার অভিযানে এক যুগান্তকারী পরিবর্তন আনবে, কারণ এটি প্রতিকূল পরিবেশে মানুষকে কোনো ঝুঁকিতে না ফেলেই অত্যন্ত বিপজ্জনক মিশন পরিচালনা করতে পারবে। ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ জলসীমায় রাশিয়ার জাহাজ ও সাবমেরিনের ওপর নজরদারি বাড়ানোর প্রয়োজন অনুভূত হচ্ছে। যদিও মস্কো ও বেইজিংকে হুমকি হিসেবে দেখার বিষয়টিকে রাশিয়া কল্পকাহিনী বলে উড়িয়ে দিয়েছে, তবুও প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে জোর দিচ্ছে পশ্চিমারা। ব্রিটিশ নৌবাহিনীর কাছে এর আগে ছোট আকারের নজরদারি ড্রোন থাকলেও প্রোটিয়াস আগের তুলনায় অনেক বড় এবং উন্নত প্রযুক্তির অধিকারী, যা বর্তমানের বৈশ্বিক প্রতিরক্ষা প্রেক্ষাপটে যুক্তরাজ্যের জন্য একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। লন্ডনে ইরানের দূতাবাসের ছাদে ওঠা বিক্ষোভকারী গ্রেফতার। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইরানের দূতাবাসের ছাদে উঠে পতাকা নামানোর ঘটনায় এক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। একই সাথে আরও কয়েকজনকে সহিংস বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় সংঘর্ষে একাধিক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেট্রোপলিটন পুলিশ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, চলমান বিক্ষোভের সময় এক ব্যক্তি অবৈধভাবে দূতাবাসের নিজস্ব এলাকায় প্রবেশ করে একাধিক বারান্দা পেরিয়ে ছাদে ওঠেন এবং সেখান থেকে একটি পতাকা নামিয়ে ফেলেন। পুলিশ জানায়, চলমান বিশৃঙ্খলার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। পুলিশ আরও জানায়, এই ঘটনায় সহিংস বিশৃঙ্খলার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং সংঘর্ষে একাধিক পুলিশ সদস্য আহত হয়েছে। গত সপ্তাহে লন্ডন পুলিশ ইরানের দূতাবাসে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে ও নিরাপত্তা জড়ো করতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ঘোষণা দেয়। এর আগে গত সপ্তাহে শনিবার এক বিক্ষোভকারী লন্ডনে ইরানি দূতাবাসের পতাকা নামিয়ে ১৯৭৯ সালের বিপ্লবের আগে ব্যবহৃত পতাকা উত্তোলন করেন। এদিকে ইরানের সাম্প্রতিক সপ্তাহে দেশটির ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এইসব বিক্ষোভে হাজারো মানুষ নিহত হলেও সাম্প্রতিক দিনগুলিতে আন্দোলনের তীব্রতা কিছুটা কমেছে। ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে বিক্ষোভ গত ২৮ ডিসেম্বর তেহরানের বাজার বন্ধের মাধ্যমে শুরু হয়, যা ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ধর্মীয় শাসন ব্যবস্থা অপসারণের দাবিতে গণ আন্দোলনের রূপ নেয়। তেহরানে পৌঁছানোর আগেই ধরা পড়ে বিপুল অস্ত্র, ভেস্তে যায় ইসরায়েলের পরিকল্পনা। সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান। দেশটির রাজধানী তেহরান সহ গোটা দেশেই ছড়িয়ে পড়ে এই আন্দোলন। ইরান সরকারের অভিযোগ, বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্ধন রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার ইরানি বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন, হুমকি দেন হামলার। ইসরায়েলও নিজেদের গোয়েন্দা সংস্থার এজেন্টদের দিয়ে বিক্ষোভে উস্কানি দেওয়ার কথা জানায়। এভাবেই ভয়াবহ রূপ নেয় ওই আন্দোলন। এদিকে তেহরানে পৌঁছানোর আগেই বিপুল সংখ্যক অস্ত্র জব্দ করে ইরান। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে প্রায় ৬০,০০০ অস্ত্র জব্দ করা হয়েছে এবং একই সাথে মোসাদ প্রশিক্ষিত একটি তন্ত্রবিহীন চক্র ভেঙে দেওয়া হয়েছে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভকে কাজে লাগিয়ে এই চক্র প্রাণঘাতী হামলা চালাচ্ছিল বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে বিদেশি মদতপুষ্ট সহিংসতায় রূপ নেয় বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানের আইন শৃঙ্খলা বাহিনী কমান্ড ফারাজা একটি বিবৃতিতে জানায়, বুশেহের প্রদেশে দাঙ্গাকারীদের কাছ থেকে ৬০,০০০ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ফারাজা জানায়, এসব অস্ত্র তেহরানে পাঠানোর পরিকল্পনা ছিল। অভিযানের সময় ২ জন তন্ত্রবাদীকেও গ্রেফতার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে দেশটির গোয়েন্দা বাহিনী একটি বিপজ্জনক ও অস্ত্রসজ্জিত তন্ত্রবাদী গোষ্ঠী শনাক্ত করে এর সদস্যদের গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে। কর্তৃপক্ষের দাবি, এই গোষ্ঠীর মূল লক্ষ্য ছিল মানুষকে হত্যা করা এবং বিক্ষোভকে রক্তক্ষয়ী সহিংসতায় রূপ দেওয়া। স্থানীয় বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, এই তন্ত্রবাদী চক্রটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে উন্নত নগরযুদ্ধ কৌশলে প্রশিক্ষিত ছিল। সাম্প্রতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে তারা বহু তন্ত্রবাদী অপরাধে জড়িত ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী নির্ধারিত মূল হোতাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র ও উন্নত নগরযুদ্ধের সরঞ্জাম পাওয়ার পর চক্রের সদস্যরা রাজধানীর বিভিন্ন রাস্তায় চলাচল করে এবং নির্বিচারে গুলি চালায়। এতে শত শত মানুষ নিহত এবং আহত হয়েছে বলে দাবি করা হয়েছে ইরানি কর্তৃপক্ষের। তন্ত্রবাদী চক্রটির তৎপরতার সঙ্গে সম্পর্কিত যেসব ছবি পাওয়া গেছে তাতে দেখা যায় AK-47, শর্টগান সহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র ও স্যাটেলাইট ফোনের মতো যোগাযোগ সরঞ্জাম বিতরণ করা হচ্ছিল। এসব সরঞ্জাম ব্যবহার করে প্রশিক্ষিত তন্ত্রবাদীরা ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি ইরানি কর্তৃপক্ষের। মিয়ানমারে বিতর্কিত নির্বাচনে দ্বিতীয় দফার ভোটেও এগিয়ে সেনা সমর্থিত দল। ব্যাপক সংঘাত ও উত্তেজনার মধ্যে মিয়ানমারের সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। এই ধাপেও দেশটির সেনাবাহিনী সমর্থিত প্রভাবশালী রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি USDP এগিয়ে গেছে। দেশটির নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম পর্যায়ের ওই ভোটে নিম্নকক্ষের ১০২টি আসনের মধ্যে দলটি ৯০টিতে জয় পেয়েছে। গতকাল শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম MRTVর প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, গত রোববার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ভোটে ১০০টি আসনের মধ্যে ৮৬টিতেই জয়ী হয়েছে তারা। তবে এখনও আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যায়নি। মিয়ানমারের ইউনিয়ন নির্বাচন কমিশনের UEC এর দেওয়া তথ্য অনুযায়ী প্রথম ২ ধাপের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে USDP। ৩৩০ সদস্যের নিম্নকক্ষে ২ ধাপের ফলাফল মিলিয়ে দলটি ১৮২টি আসনে জয়ের পথে রয়েছে, যা একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়েও বেশি। আগামী ২৫শে জানুয়ারি নির্বাচনের তৃতীয় তথা চূড়ান্ত ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২১-এর ফেব্রুয়ারিতে অং সান সুচির নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে বিরোধী দল ও মানবাধিকার গোষ্ঠীগুলো এই নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করেছে। তাদের দাবি, সামরিক শাসনকে বৈধতা দিতেই এই একপেশে নির্বাচনের আয়োজন করা হয়েছে। গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে মিয়ানমারের জান্তা সরকার নির্বাচনকে ৩ ধাপে ভাগ করেছে। প্রথম ২ দফায় ২০২টি আসনে ভোট হয়েছে, তবে সংঘাতপূর্ণ ৬৫টি আসনে ভোট গ্রহণ হচ্ছে না। সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানিয়েছেন, আগামী মার্চে সংসদ অধিবেশন শুরু হবে এবং এপ্রিলে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। এদিকে ভোট চলাকালে বিভিন্ন এলাকায় বিদ্রোহী গোষ্ঠীগুলো ভোট কেন্দ্র ও সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে জান্তা সরকার। নির্বাচনের মধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি চলছে। অন্যদিকে নির্বাচনের সমালোচনাকারীদের দমনে নতুন নির্বাচন সুরক্ষা আইন প্রয়োগ করছে জান্তা। ইতিমধ্যে অনলাইনে সমালোচনা বা লিফলেট বিতরণের অভিযোগে ৩৩০ জন মানুষকে গ্রেফতার করা হয়েছে।